জেডি কনভার্স একাডেমির পক্ষ থেকে অভিনন্দন। আমি মেহেদি হাসান। আজকে আমরা ক্যালকুলাসে ভেক্টর, একদম ভেক্টরের শেষ পার্ট, এই বিষয়টি দেখব। এটি অনেকের কাছেই জটিল মনে হয়, কিন্তু সত্যিকার অর্থে এটি খুবই একটি সহজ। কারণ আপনি যদি ভেক্টরের গুণন পার্টটি আমার দেখে থাকেন বা দেখেছেন বা আপনি গুণন পারেন, তাহলে অবশ্যই আপনি এটা খুব সহজে করতে পারবেন। কারণ আমি ওইটার সাথে তুলনা করেই এই ভেক্টরের ক্যালকুলাসের ব্যাপারটি করে ফেলতে পারবো। এখন ফার্স্টেই আমাকে এই ভেক্টরের ক্যালকুলাস সম্পর্কে জানতে চাইলে বা বুঝতে চাইলে বা এই সম্পর্কিত সকল ম্যাথ করতে চাইলে আমাকে একটি অপারেটর সম্পর্কে জানতে হবে। সেই অপারেটরের নাম হলো নাবলা। এটাকে নেবলা বলে মূলত অনেকভাবেই, বা অনেক বিজ্ঞানী এটা পরবর্তীতে আপডেট যখন প্রকাশ করেছে তখন এটাকে বলেছে ডেল। আমরা এখন এটাকে ডেল হিসাবেই প্রকাশ করে থাকি। তাহলে এই ডেল সমান সমান একটি ভেক্টর ফিক্সড করা। ভেক্টর ফিক্সড করা কীরকম? তিনটা অক্ষের সাপেক্ষেই এটাকে ক্যালকুলাস ব্যবহার করা। এই নেবলা বা ডেলের ব্যাপারটি এটাই মিন করে। তাহলে এটা যদি এক্স অক্ষ হয়, এটা যদি ওয়াই অক্ষ হয়, এটা যদি জেড অক্ষ হয়, আমরা জানি এটা আই, এটা জে, এটা কে এর দিক, ওই ভেক্টরের মানের সাথে দিক। এখন আমরা এই তিনটা অক্ষের সাপেক্ষেই কোনো ভেক্টরকে যদি আমরা ক্যালকুলাস করি, তাহলে যে ক্যালকুলাসটা পাবো ডেল ডেল এক্স আই ডেল ডেল ওয়াই জে ডেল ডেল জেড কে। এই নাবলা সমান সমান এটা একদমই ফিক্সড। আমরা যেরকম এই ভেক্টরের ক্ষেত্রে এটা ফিক্সড করে রেখেছি, এটা আই এর দিক, এটা জে এর দিক। আমরা এই তিনটা অক্ষের সাপেক্ষে যখন ক্যালকুলাস করব, তখন এই তিনটা অক্ষকে আমরা একদম ফিক্সড করে নিয়েছি। আর ডেল ডেল এক্স আই ডেল ডেল ওয়াই জে ডেল ডেল জেড কে। এখন এই ভেক্টরের সাথে আসলে আমরা ভেক্টরের গুণ করব। আমরা যে কোনো একটা ভেক্টরের গুণ করব। যেমন আমি একটি ভেক্টর নিলাম, ধরুন সাপোজ এটার সাথেই একটি এ ভেক্টর নিলাম। এ ভেক্টরের মানটা একদম ফিক্সড করে দিলাম না, আমি এ এক্স আই আনুমানিক একটা মান বসাবো এই ক্ষেত্রে। এ ওয়াই জে এ জেড কে। এখন এই দুটি ভেক্টর দিয়ে আমরা ক্যালকুলাসে যে ভেক্টরগুলো রয়েছে সেই ভেক্টরগুলো দেখব। আসলে এই দুটি ভেক্টরকে কতভাবে গুণ করা যায় আমরা ভেক্টরের গুণনের ক্ষেত্রে দেখেছি। দেখুন, এই গুণগুলোকে কিন্তু আমি তিনটা ভাবে গুণ করতে পারি। ফার্স্ট একটা হলো গাণিতিক গুণ, আমরা যেটা নর্মাল করে থাকি, গাণিতিক গুণন। আর দুই নম্বরে যেটা করে থাকি, দেখুন ডট গুণন করতে পারি, যেহেতু দুটি ভেক্টর, ডট গুণন। আর আরেকটি পার্ট করতে পারি ক্রস গুণন, ক্রস গুণন। ঠিক এইভাবে আসলে এখানে গাণিতিক গুণটি কি সেটা একটু বলে রাখি। ধরুন একটি গাণিতিক গুণ হলো আপনার একটি যে কোনো একটি ভেক্টর, এই যে নাবলা ভেক্টর বা নেবলা যেটা আমরা ডেল বলি, এই ডেল ভেক্টরের সাথে আপনি যে কোনো একটি মান গুণ করতে চাচ্ছেন, যেমন এ প্লাস বি। আপনি কিভাবে গুণ করবেন? ফার্স্টেই এই ডেলটাকে এই এর সাথে গুণ করে দিবেন। তারপর কি করবেন যে আবার এই ডেলটাকে বি এর সাথে গুণ করে দিবেন। আপনি কিন্তু এইভাবেই গুণটা করবেন। এই গুণটাই হলো গাণিতিক গুণ। নর্মালি গাণিতিক গুণ এটাকেও বলে এ প্লাস বি। আপনি যখন করতেছেন এর সাথে বি প্লাস সি থাকবে যখন, তখন এটাকে এটা দিয়ে গুণ, আবার এটাকে এটা দিয়ে গুণ, মানে এ বি প্লাস এ সি। তারপর আবার এই দুইটাকে ওইটা বি দিয়ে গুণ, বি স্কোয়ার প্লাস বি সি। এভাবে কিন্তু আপনি করতে পারেন। এটাকে আমরা বলি গাণিতিক গুণ। গাণিতিক গুণের মাধ্যমে এটা করতে পারি একটা জিনিস। আর আরেকটি জিনিস হলো ডট গুণ। অবশ্যই আমি ভেক্টর গুণনে বলেছি, জাস্ট ডট গুণের ক্ষেত্রে একটা জিনিস করে ফেলবো। আর আরেকটি হলো ক্রস গুণ। ক্রস গুণের সূত্র দিয়ে আরেকটি ক্রস গুণ করে ফেলবো। এখন আমি এই তিনটাকেই নতুন আরেকটি নাম দিচ্ছি ভেক্টরের ক্যালকুলাসের ক্ষেত্রে। ক্যালকুলাসের ক্ষেত্রে আমি যে নামটা দিচ্ছি ক্যালকুলাস, ক্যালকুলাসের পার্টটিতে আমি এটারই নতুন নাম দিয়েছি। গাণিতিক গুণকে বলেছি গ্রেডিয়েন্ট। গাণিতিক গুণকে বলেছি আমি গ্রেডিয়েন্ট। আর দুই নাম্বার যেটা আমি ডট গুণকে বলেছি ডাইভারজেন্স। নামের সাথে মিল রেখে গাণিতিক গুণকে গ্রেডিয়েন্ট, ডট গুণকে বলবো আমি ডাইভারজেন্স, ডাইভারজেন্স। আর থার্ড এটাকে ক্রস গুণকে আমি বলবো কার্ল। আমি এই তিনটি পার্টি আজকে ক্যালকুলাসে দেখব, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল। তাহলে এটা আমি কিভাবে করতে পারি দেখুন।
এই গ্রেডিয়েন্টের হিসাবটা গাণিতিক গুণের মতনই হবে, ডাইভারজেন্সের হিসাবটা ডট গুণফলের মতনই হবে, আর কার্লের হিসাবটা ক্রস গুণফলের মতনই হবে। তাহলে ফার্স্টে আমি একটি উদাহরণ নিচ্ছি এবং উদাহরণ নিয়ে কিন্তু এই কাজটি করতেছি। দেখুন, ফার্স্টে আমি একটা উদাহরণ নিব। উদাহরণ হলো, আমি এই এ ভেক্টর সমান সমানই যদি একটি মান নিতে চাই, এ ভেক্টর না নিয়ে আমি বি ভেক্টর নিই সরাসরি। বি ভেক্টর সমান সমান যদি আমি একটি মান নিতে চাই, তাহলে আমি কীভাবে নেব? ধরুন সাপোজ এই ক্ষেত্রে 3xy² নিলাম, তারপর আমি আরেকটা এই ক্ষেত্রে নিলাম 4xy³, তারপর এটা জে দিলাম, তারপর আমি আরেকটি নিলাম z² 3z² নিলাম, এটাকে আমি কে ভেক্টর দিলাম। দেখুন এই ক্ষেত্রে ax = আমি জাস্ট এইটুকু নিয়েছি, এটা সমান সমান এইটুকু নিয়েছি, এটা সমান সমান আমি এইটুকু নিয়েছি। এখন আমি এটার গ্রেডিয়েন্ট কিভাবে বের করব? ফার্স্ট কোশ্চেন হলো এটার আমি গ্রেডিয়েন্ট কিভাবে বের করব। তাহলে দেখুন, এটার গ্রেডিয়েন্ট বের করার একটি প্রসেস হলো, আমি এই নাবলা এর সাথে এই ভেক্টরটার গ্রেডিয়েন্ট করে দেব। এই দুটি ভেক্টরের গ্রেডিয়েন্ট যদি আমি বের করতে চাই, ফার্স্টে আমি গ্রেডিয়েন্ট বের করতে চাচ্ছি, গ্রেডিয়েন্ট। সো গ্রেডিয়েন্ট আমি কিভাবে করব? এই ডেল ভেক্টরের সাথে আমি একটি ব্র্যাকেট চিহ্ন দিয়ে এই বি ভেক্টরটাকে গুণ করে দেব। এটাই তো গাণিতিক গুণ ফলের মতন, জাস্ট আমরা গুণ করে দিচ্ছি। তখন আমি যেভাবে গুণ করব, এই পুরা ভেক্টর, এই পুরা একটা রাশির সাথে এই পুরা রাশিটাকে গুণ করব। মানে আমি জাস্ট এই পার্টটার সাথে এখন ফুল রাশিটাকে গুণ করব, দেন এই পার্টটার সাথে এই ফুল রাশিটাকে গুণ করব, দেন এই পার্টটার সাথে আমি ফুল রাশিটাকে গুণ করব। এভাবেই কিন্তু আমি এটাকে করে ফেলতে পারবো। জাস্ট আমি একটা পার্ট দেখাচ্ছি, বাকি পার্টগুলো আপনারা অবশ্যই করবেন। ডেল ডেল এক্স, আইটাকে পূর্বে লিখলাম, লেখার পর এখন আমি এইটুকু বসাবো, 3xy² প্লাস 4xy³ জে প্লাস 3z² কে। এখন এইরকমভাবে আমি ওই জে ডেল ডেল ওয়াই এইখানে ওই পুরো রাশিটা বসাবো, তারপরে আবার প্লাস কে ভেক্টর দিয়ে এইভাবে করব। দেন এটাকে ক্যালকুলেশন করব। এখন আসি এই ক্যালকুলেশনগুলো কীভাবে করতে পারি ওই ব্যাপারটিতে। ফার্স্টে এখানে আমরা যে ক্যালকুলাসটা ইউজ করতেছি, ক্যালকুলাসের সূত্রটা একটু দেখে নেই, যারা আপনারা ক্যালকুলাস সম্পর্কে ধারণা নেই। এটাকে বলি ডিডিএক্স। এটাই নর্মালি একটা মেশিনের মতন বা অপারেটর হিসেবে কাজ করে, এটাকে বলা হয় অপারেটর। এইখানে ধরুন x⁴n দিলে সূত্রটি কি হবে? সূত্রটি হবে n x⁴n-1। তাহলে আপনি এই x⁴n এর জায়গায় যদি আপনি x⁷ দিয়ে দেন, তাহলে কি হবে? x⁷, তাহলে এই nটা চলে আসবে সামনে, 7টা, তারপরে x⁷ না, মানে কি x⁶, এইভাবে থাকবে। এখন ধরুন সাপোজ এর পূর্বে আগে থেকেই যদি আমি আরেকটা মান বসিয়ে রাখি, তাহলে কি করতে হবে? ডিডিএক্স, আগে থেকে আমি একটা মান বসিয়ে রাখলাম x⁷ দিয়ে রাখলাম, তখন এইটাকে আমি কি করতে হবে? এই এটাকে আগে লিখতে হবে, দেন 7টা লিখবো, তারপরে x⁷ করে দেব। দেখুন এই পার্ট আর এই পার্ট সেম, জাস্ট আমি ধ্রুবক ছিল, ধ্রুবক আকারে সামনে লিখে দিচ্ছি। কিন্তু এখন একটি কোশ্চেন হলো, ডিডিএক্স যদি 1 থাকে, কোনো এক্স নাই, তখন আপনি এটাকে কিভাবে ক্যালকুলেশন সমাধান করবেন? আপনি দেখুন, এই x আমরা বলতে পারি x⁴ = x⁴1। তাহলে এই ক্ষেত্রে ডিডিএক্স x⁴ যদি হতো, তাহলে এই 0.x⁴0-1 এই দিকে যাই কিছু হোক না কেন, এটা পুরো রাশিটা 0 হয়ে যেত। তাহলে আমরা এই ক্ষেত্রে বলতে পারি, কোনো ধ্রুবক যদি থাকে, তাহলে ধ্রুবকের ডিফারেন্সিয়েশন কি হবে? ধ্রুবকের ডিফারেন্সিয়েশন হবে 0। কোনো ধ্রুবক থাকলে ডিডিএক্স থাকলে এটা ডিফারেন্সিয়েশন হয়ে যাবে কি? 0। কিন্তু ধ্রুবক যদি সামনে থাকে ডিডিএক্স x⁴n, তখন সেটা হবে থাকবে এর জায়গায় x⁴n-1 হবে। আবার যদি কোনো ধ্রুবক না থাকে, কোনো চলক থাকে, তখন কি করতে পারবো? x² এরকম থাকলে, তাহলে এই ওয়াইটা এই ক্ষেত্রে হয়ে যাবে ধ্রুবক, রেখে দিয়ে তারপরে
2x2 - 1 করে দেব। এই প্রসেসে কিন্তু আমরা এখন ম্যাথ করে ফেলতে পারবো। এখন দেখুন এখানে একটি ব্যাপার হলো কার সাপেক্ষে কাকে অন্তরীকরণ করতেছি সেটা দেখতে হবে। এখানে x এর সাপেক্ষে x কে করতেছি, তাহলে ঠিক এই সূত্রগুলো দিয়েই যদি আমি আরেকটি ম্যাথ করি তাহলে সেটা আমি কি হবে দেখুন তো। এখন ডি ডি ওয়াই দিলাম, এই ক্ষেত্রে দিলাম x³ y²। এখন এটার ক্যালকুলেশন আমি কিভাবে করব? এটার ক্যালকুলেশন করতে গেলে আমাকে যেই প্রসেসটিতে যেতে হবে, আমি কার সাপেক্ষে করতেছি? ওয়াই এর সাপেক্ষে। তাহলে ওয়াই এর এই সূত্রটা ইউজ করতে হবে, x⁴n এর সূত্রটা ইউজ করতে হবে। তাহলে আমি এটা হয়ে যাবে এখন ধ্রুবক, x³ আকারে রেখে দেব, তারপরে এটা x⁴n হয়ে গেলে 2টা এনে y2 - 1 করে দেব। যা হবে তাই হবে আমার আনসার। ঠিক এরকমভাবে এটা যদি জেড হতো dz, এখন যদি আমি এরকম করতাম x³ y², এখন বলুন তো কি হবে এটার আনসার? আপনারা এটার আনসার কি হবে দেখুন। এইখানে তো জেড নাই, আমরা জেডের ডিফারেন্সিয়েশন করতে চাচ্ছি। এখানে কি কোনো জেড আছে? জেড নাই। জেড নাই মানে কি? পুরা রাশিটাই হলো একটা এ বা একটা ধ্রুবক। আমরা পুরা রাশিটাকে এখন বলতে পারি একটা ধ্রুবক। তাহলে ধ্রুবকের ডিফারেন্সিয়েশন কি? ধ্রুবকের ডিফারেন্সিয়েশন 0। সো আমরা এটাকে বলে দেবো এটা 0। এভাবে কিন্তু করে ফেলতে পারি। যদি এই জায়গায় জেড থাকতো তাহলে জেডের ডিফারেন্সিয়েশন কি? 1 হবে, তাহলে সেটা করে দিতাম। কারণ কি জেডের ডিফারেন্সিয়েশন 1 কিভাবে সেটাও একটু বলি, বা এক্স এর ডিফারেন্সিয়েশনই 1 কিভাবে হয়। dx, এটাকে যদি আমি এক্স এর ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে দেখুন তো। এটা 0 আছে না, এটা 1 আছে না, তাহলে এই 1 আকারে ফার্স্টে লিখলাম, দেন x⁴1 - 1, তাহলে 1ই থাকবে, x⁴0, x⁴0 মানে কত? 1। তাহলে আমি এই জায়গায় আরেকটি জিনিস লিখতে পারি ddx। এটা নর্মালি সূত্র না, এটা আমরা জাস্ট মুখস্থই রাখতে পারি, ddx = 1। তাহলে আমরা এইভাবে পেতে পারি। তাহলে শুধু জেড এবং জেটের সাপেক্ষে যদি আমরা করতে চাইতাম তাহলে কি হতো? ddz। তাহলে জেটের সাপেক্ষে করতে চাইলে তাহলে এটা হয়ে যেত 1, তার মানে এটা 1, তার মানে জেড 1 - 1 অর্থাৎ = 1 0, সরি 1, কারণ জেড = 0 হয়ে গেলে সেটা 1 হবে, দেন 1। আমরা কিন্তু এভাবে এই ক্যালকুলেশনগুলো করতে পারি। এটাই নর্মালি ডিফারেন্সিয়েশনের এই ক্যালকুলেশনটা দিয়ে করে ফেলতে পারি। দেন আমরা গ্রেডিয়েন্টের যাবতীয় ম্যাথ কিন্তু এভাবে করে ফেলবো। এখন আসি ডাইভারজেন্স। আমরা ডাইভারজেন্সের কিভাবে কাজগুলো করব। ধরুন একটা ডাইভারজেন্সের কুশেন আপনাকে দেওয়া হলো, কুশেনে পরে আসি, আগে ডাইভারজেন্সটা একটু বুঝে নেই। ডাইভারজেন্সটা আমি বলেছিলাম ডট গুণফলের মতো, তাহলে এটাকে আমি ডট গুণফল করব। ডট গুণফল আসলে কার কার নির্ণয় করব? এই ডেল আর এই ভেক্টর, যে ভেক্টরটি আমি নিয়েছি উদাহরণ হিসাবে, এদের ডট গুণফল নির্ণয় করব। আমি ডট গুণফলের যে আমি ভেক্টর গুণনের ভিডিওটি করেছি, ওই ভিডিওতে বলেছিলাম ডট গুণফলের সূত্রটা ইউজ করব যখন আই এবং আই এর সহগগুলো নিয়ে নিব। তাহলে আই এবং আই এর সহগ কি? ডেল ডেল এক্স, আর এই পার্টটুকু থাকবে 3xy², এইটুকু নিয়ে নিলাম, প্লাস ডেল ডেল ওয়াই, জের সহগটা নিয়ে নিব। তার মানে জের সহগ কি? 4xy³, তারপর প্লাস ডেল ডেল জেড নিয়ে আমি জেটের সহগটা নিয়ে নেব। জেটের সহগটা কি? 3z²। এইটুকু নিয়ে নিয়ে এখন এটাকে ক্যালকুলেশন করব। এটাকে ডিফারেন্সিয়েশন কিভাবে করতে হয় সেই ডিফারেন্সিয়েশনের সূত্রে চলে যাব। ডিফারেন্সিয়েশনের সূত্র যদি আমি এক্স এর সাপেক্ষে করতে চাই, দেখুন এক্স এর সাপেক্ষে করলে 1 হয়, তাহলে বাকিটুকু হলো কি আমার সহগ 3y²। এটার আনসার এটাই, কারণ এটুকু নিয়ে জাস্ট এটা ডিফারেন্সিয়েশন 1 করে দিলাম। দেন এটার ক্ষেত্রে y³ এর ডিফারেন্সিয়েশন করতে হবে, যেহেতু y নিয়েছি তাহলে আমি প্লাস আগে সহগটা লিখে নিলাম 4x, আর y³ এরটা কী হবে? 3y², কারণ 3 - 1। দেন পরের কাজটা কি হবে? পরের কাজটা হবে যে এইখানে জেটের সাপেক্ষে করতে চাচ্ছি, তাহলে 3 × 2 জেড 2 - 1। এখন পরের লাইনে আমি ক্যালকুলেশন করলে 3y², আর এটা হচ্ছে 12xy², তারপর এটা হচ্ছে 6z। এখন আমি যে কোশ্চেনটা করতে চাচ্ছিলাম, যে ফার্স্টে আমি একটা বলে দিলাম 1 1 - 2 বিন্দুতে, 1 1 - 2 বিন্দুতে ডাইভারজেন্স কত?
1 1 মাইনাস 2 বিন্দুতে ডাইভারজেন্স কত। তাহলে আমরা ফার্স্ট এই ডট গুণফলটা নির্ণয় করব। নির্ণয় করার পর এদের মানটা এই জায়গায় বসাবো। এইখানে কোনটা? এইখানে হচ্ছে এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। তাহলে এক্স আছে এই ক্ষেত্রে নাই, তাহলে এই ক্ষেত্রে ওয়াই ইকুয়াল টু কত? 1। তার মানে 3 1 দিয়ে দিলাম, কারণ 1 এর স্কোয়ার। ওকে, দেন 12 দিলাম, 12 এর সাথে 1 গুণ 1 দিলাম, দেন ওয়াই স্কোয়ার মানে 1 স্কোয়ার, তারপরে প্লাস -2, আমরা -2 দিলাম। দেন এটাকে ক্যালকুলেশন করলে 3 12 আর এটা -12 আসতেছে -12, তাহলে এটার আনসার কিন্তু আমরা 3 পাবো। তাহলে এইভাবে কিন্তু আমি যে কোনো কিছু ডাইভারজেন্সের মান সহ বের করে ফেলতে পারি। ডাইভারজেন্সের মানগুলো কীভাবে বের করবো? আগে ফার্স্টে ডট গুণফল করব। ডট গুণফল করার পর যদি সমীকরণ দেওয়া থাকে, ওই সমীকরণে যে সমীকরণটা আসবে ওই সমীকরণে আমরা যে মানটা দেওয়া থাকবে সেই মানটা বসাবো। এখন এইভাবে আমরা যখন কোনো মান বসিয়ে মানটা যদি শূন্য পেতাম, একদম যদি শূন্য পেয়ে যেতাম, তখন আমরা এটাকে বলতাম সলিনয়েডাল। যখন আমি শূন্য পেতাম, ডট গুণফলের মান শূন্য, তখন এটাকে বলবো কি আমরা? সলিনয়েডাল। এটাকে আমরা বলবো সলিনয়েডাল। এখন আমরা 3 পাইছি, তার মানে এটা সলিনয়েডাল না। যদি শূন্য পেতাম তখনই এটা হতো কি? সলিনয়েডাল। আপনি একটি বিষয় চিন্তা করে দেখেন, বা আপনি যদি জানেন তাহলে অবশ্যই পাবেন। আর ডট গুণফলের ক্ষেত্রে কিন্তু ডট গুণফলের মান শূন্য হলে আমরা বলতাম কি? ভেক্টরদ্বয় পরস্পর লম্ব। এই ক্ষেত্রে আমরা বলতেছি ডাইভারজেন্সের গুণফল যদি শূন্য হয় তাহলে সেটা হবে কি? সলিনয়েডাল। এই সলিনয়েডালের ব্যাপারটা একটু গ্রাফিক্যালি দেখতে চাইলে এরকম হয় যে আপনার এরকম চিত্রগুলো আসতেছে কিনা এটা ঘূর্ণনের ক্ষেত্রে, কারণ এটা আমি তো আসলে ত্রিমাত্রিক অক্ষতিক চিন্তা করতেছি। ত্রিমাত্রিক অক্ষতে চিন্তা করলে আমাকে ত্রিমাত্রিক ব্যবস্থায় চিন্তা করতে হবে। আমি আসলে হোয়াইট বোর্ডগুলো দ্বিমাত্রিক, এই ক্ষেত্রে চিত্র আঁকানোটা খুব টাফ, আর আমি এমনিতেও অনেক ভালো চিত্র আঁকাতে পারি না। সেই ক্ষেত্রে আপনি এটা বুঝে নিয়েন যে আসলে কীভাবে আমরা সলিনয়েডালের চিন্তাটা করতে পারি গ্রাফিক্যালি। ফার্স্টে আমরা ওই যে ডট গুণফল এবং ক্রস গুণফলের ব্যাপারটি মাথায় নিয়ে কাজ করে বা ক্যালকুলেশন করে ফেলবো। এখন আসি লাস্ট পার্ট, কে মানে কার্লটা আমরা কি করব? ক্রস গুণফল নির্ণয় করব। সেম কোশ্চেন, আপনাকে যদি এই কোশ্চেনটাই বলে তাহলে আপনি কার্লের ক্ষেত্রে কি করবেন? এই কোশ্চেনটাই ধরুন আপনাকে বললো কার্ল নির্ণয় করতে, তাহলে আপনি কিভাবে করবেন? আপনি দেখুন, এই ডট গুণফলের জায়গায় জাস্ট আপনি ক্রস গুণফলটা নির্ণয় করে ফেলবেন। ডট গুণফলের জায়গায় আপনি ক্রস গুণফলটা নির্ণয় করে ফেলতে পারবেন। আপনাকে ধরুন এই বিন্দুই বললো 1 1 -2 বিন্দুতে কার্ল নির্ণয় করো এবং এর মান কত সেটা করে দেখাও। তাহলে আপনি ফার্স্টে কি করবেন? কার্লের জন্য একটা ক্রস গুণফল নির্ণয় করবেন। এই ক্ষেত্রে যেহেতু আমার দুইটি ভেক্টর হলো, একটি নাবলা আর একটি হলো বি ভেক্টর, আমরা এই ন্যাবলা বা বি ভেক্টরের সাথে এখন ক্রস গুণফল করে দেব। ক্রস গুণফলের সূত্র অনুযায়ী আমরা যেটা জানি, ফার্স্টে আই জে কে দিতে হবে, দেন আপনাকে এই যে এই ডেল ডেল এক্স টুকু নিয়ে নিতে হবে, আর আই এর সহগ নিতে হবে। ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড। দেন আপনার এই সহগটুকু নিয়ে নিন, 3xy², তারপরে হলো 4xy³, তারপর 3z²। আপনি এটাকে এখন ক্যালকুলেশন করবেন। এটাকে কিভাবে ক্যালকুলেশন করবেন? এটাকে মনে মনে প্লাস, এটাকে মনে মনে মাইনাস, আর এটাকে মনে মনে প্লাস ধরে নিন। এটা জাস্ট মনে মনে ধরে নেবেন। তারপর আপনি যেভাবে ক্যালকুলেশনটা শুরু করবেন, ফার্স্টে আই ভেক্টর লেখার পর আপনি এটার গুণফল এটার গুণফল, কারণ সারি কলাম বাদ দিলে যা থাকবে সেটার গুণ করে দিবেন। ডেল ডেল ওয়াই এর সাথে গুণ করতেছেন কি? 3z²। তারপর আপনি বিয়োগ করে দিবেন, এটা ডেল ডেল জেড হবে, ডেল ডেল জেড। আপনার এই পার্টটুকু থাকবে 4xy³। তারপর আবার প্লাস কে ভেক্টরটি বসিয়ে নেবেন। এইখানে আমি এটা ক্যালকুলেশন করে দেখাইতাম না। তারপর কিন্তু আপনি এভাবে একটি ক্যালকুলেশন করবেন। ক্যালকুলেশন করার পর আপনি এখানে একটা ভেক্টর রাশি পাবেন, কারণ আপনি ভেক্টর গুণনে দেখেছেন এটা একটা ভেক্টর রাশি আসে। ভেক্টর রাশি আসার পর আপনি ওই ভেক্টর রাশিতে এই মানটা বসাবেন। মানটি বসানোর পর আপনি ভেক্টর রাশির মান বের করবেন। মান বের করার পর যদি দেখেন শূন্য হয়, শূন্য যদি আসে, তখন আপনি বুঝবেন এটা একটা
কার্ল। যদি ভেক্টর রাশির ভেক্টর গুণফলগুলো শূন্য হয় বা ক্রস গুণফলটি শূন্য হয় তখন আপনি বলবেন কি এই ভেক্টরটি ঘূর্ণনশীল। অঘূর্ণনশীল তখন আপনি বলবেন এই ভেক্টরটি হবে অঘূর্ণনশীল। তাহলে আপনার কিন্তু এরকম প্রশ্ন আসতে পারে, জাস্ট এরকম দুটি ভেক্টর, এই একটি ভেক্টর দিয়ে বলবে এই ভেক্টরটি ঘূর্ণনশীল কিনা। আপনার তো এটা মুখস্থ রাখতে হবে, কারণ এটা তো আপনার পরীক্ষায় দেওয়া থাকবে না, এই পার্টটি কিন্তু আপনার মুখস্থ রাখতে হবে। আপনাকে এরকম একটি ভেক্টর দিয়ে বলবে এই বিন্দুতে এই ভেক্টরটি ঘূর্ণনশীল নাকি অঘূর্ণনশীল। আপনি কি করবেন, ফার্স্টে এটার একটা ড্রামা কিয়ে তারপরে এটাকে আপনি ক্যালকুলেশন করবেন। ক্যালকুলেশন করার পর এই মানটি বসাবেন ওই ভেক্টরে, ওই ভেক্টরের মানটি বসিয়ে আপনি মান নির্ণয়ের পর দেখবেন শূন্য কিনা। যদি শূন্য হয় তাহলে কার্ল, আর শূন্য না হলে এটা কার্ল না। তাহলে আমি পরিশেষে আমি আবার একটু রিপিট করতেছি সবগুলোই, যে আপনি কিভাবে এই ম্যাথগুলো করবেন বা কি প্রশ্ন থাকতে পারে সেই ব্যাপারগুলো আমি জাস্ট একটু রিপিট করে দিচ্ছি। আপনি এটার উপর ভিত্তি করে কিন্তু সবগুলো করে ফেলতে পারবেন। ফার্স্টেই আপনার যে জিনিসটা জানতে হবে সেটা হলো একটি নাবলা বা ডেল, এটা সমান সমান একদমই ফিক্সড ডেল ডেল এক্স আই ডেল ডেল জেড জে ডেল ডেল। আপনাকে যে বিষয়টা জানতে হবে সেটা একদমই ফিক্সড, সেটা হলো ডেল বা নাবলা, ডেল ডেল এক্স আই ডেল ডেল ওয়াই জে ডেল ডেল জেড কে। এটা কিন্তু আপনার মুখস্থ রাখতে হবে, কারণ এটা একদম ফিক্সড একটা জিনিস। এখন যদি আপনাকে একটা ভেক্টর দিয়ে বলে, একটা ভেক্টর যে কোনো একটা ভেক্টর দিবে, প্রশ্নেই দিয়ে দেওয়া থাকবে, সেটা ধরুন দেওয়া রইল এরকম 3x স্কোয়ার জে 3x স্কোয়ার ওয়াই 3x স্কোয়ার 3x কিউব ওয়াই আই ভেক্টর দিয়ে দিল 3y কিউব জেড জে ভেক্টর দিল, তারপর ধরুন 6z কিউব দিয়ে দিল এবং এটা একটা কে ভেক্টর দিয়ে দিল। এখন আপনাকে বলবে যে এই ভেক্টরটি 1 1 -1 বিন্দুতে 1 1 -1 বিন্দুতে গ্রেডিয়েন্ট বের করো, 1 1 মাইনাস বিন্দুতে ডাইভারজেন্স বের করো, 1 1 মাইনাস বিন্দুতে কার্ল বের করো, এবং আপনাকে বলবে যে এটা সলিনয়েডাল কিনা বা এটা অঘূর্ণনশীল বা ঘূর্ণনশীল কিনা। যদি আপনাকে বলে সলিনয়েডাল কিনা তাহলে আপনি কি করবেন, সেই ডাইভারজেন্স করে দেবেন। আর যদি বলে ঘূর্ণনশীল বা অঘূর্ণনশীল কিনা তখন আপনি সেই ক্ষেত্রে কি করবেন, কার্ল নির্ণয় করে দেবেন। এটার পার্টগুলো আপনি কি করেন, গ্রেডিয়েন্টের ক্ষেত্রে ফার্স্ট আমি যেটা দেখাচ্ছি, গ্রেডিয়েন্টের ক্ষেত্রে আপনি এই ভেক্টরটার সাথে এই ভেক্টরটা গুণ করে দিবেন নর্মালভাবে। কীরকম, এই পার্টের সাথে এই পার্ট গুণ, এই পার্টের সাথে এই পার্ট গুণ, এই পার্টের সাথে এই পার্ট গুণ, দেন এই পার্টের সাথে এই পার্ট গুণ, এই পার্টের সাথে এই পার্ট গুণ, এই পার্টের সাথে এই পার্ট, এইভাবে 9টা পার্ট আসবে। 9টা পার্টে আপনি মান বসাবেন এবং ওই ভেক্টরগুলো ক্যালকুলেশন করার পরে এদের মান বসিয়ে দিবেন, তারপরে যা আসবে তাই হবে আনসার। দেন আপনাকে যদি ডাইভারজেন্স বের করতে বলে তাহলে আপনি ডট গুণফলটা করে দেবেন। ডাইভারজেন্সের এই জায়গা থেকে মনে রাখবেন ডট, সো আপনি ডট গুণফলটা করে দেবেন বি ভেক্টরের সাথে। এই ডট গুণফল করে দেওয়ার পর যদি 0 আসে, আপনি ডট গুণফল করতে একটা মান পাবেন, এক্স ওয়াই জেড এইগুলো থাকতে পারে, ওইগুলোতে আপনি মান বসাবেন। এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান, আর এটা হবে জেড এর মান। এই মানগুলো বসানোর পর যদি দেখেন 0 আসে তাহলে আপনি বলবেন এটা সলিনয়েডাল, এটা বলবেন কি সলিনয়েডাল। দেন আপনি যখন ক্রস গুণফল নির্ণয় করবেন, ক্রস গুণফল একটি ভেক্টরের সাথে আরেকটি ভেক্টরের ক্রস গুণফল নির্ণয় করবেন, সেটাই হবে কার্ল। এবং এটা যদি ওইভাবে সেম ক্যালকুলেশন করে এটা যদি দেখুন 0 এসেছে তখন এটাকে বলবেন আপনি অঘূর্ণনশীল, অঘূর্ণনশীল। আপনি জাস্ট এই পার্টগুলো মনে রাখলেই হবে, জাস্ট এই 3টি জিনিস আপনি যদি মনে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার একদম ক্লিয়ার ধারণা হয়ে যাবে। আর আপনি এটা দিয়ে এইটুকু ক্যালকুলেশন করলেই কিন্তু আপনি ক্যালকুলাসের পার্টটুকু শেষ করে ফেলতে পারবেন। দেখবেন আপনি এর বাহিরে কিন্তু নর্মালি কোশ্চেন হয় না। এখন বর্তমানে বোর্ডে বিশেষ করে এই ধরনের অনেকগুলো কোশ্চেন এসে থাকে, আপনি অবশ্যই এই কোশ্চেনগুলো সমাধান করবেন এবং আপনি যে কোশ্চেনগুলো সমাধান করতে গিয়ে প্রবলেম ফেস করবেন তা অবশ্যই আমার কমেন্টে জানিয়ে দেবেন, আমি অবশ্যই সমাধান করে দেখাবো আপনাদের ওই কোশ্চেনগুলো। এদের উপর ভিত্তি করেই কিন্তু সব কিছু সমাধান করা যায়। আর অবশ্যই আমার একটি রিকোয়েস্ট, এই ভিডিওটি আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও সিরিজ দেখার আমন্ত্রণ রইল।
রইল। আল্লাহ হাফেজ।